রূপশ্রীর গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাব রহস্যের আড়ালে ভয় দ্বিতীয় পর্ব। রচনা মহুয়া ঘোষ। কিন্তু সেই সময় নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করা ছাড়া বাবার কাছে আর কিছুই করার ছিল না। তাই ভাঙা মন আর অথর্ব শরীর নিয়ে দিন কাটাতে লেগেছিল বাবা। এই রকম একটা সময় হঠাৎ করেই উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার এক সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল আমার মেজদা গিরিশ ঘোষালের কাছে। অনেকদিন বাদে ঘোষাল বাড়িতে একটা সুসংবাদ এসেছিল, কিন্তু এখানেও মিতা বৌদি তার মত খাটিয়েছিল। বিদেশে যাওয়ার আগেই মেজদার সাথে নিজের খুড়তুতো বোন বাণীর গাঁটছড়া বেঁধে দিয়েছিল। যদিও বাবা, আমার শেষদা বা আমি কেউই চাইনি ব্যাপারটা হোক, কিন্তু মিতা বৌদির রুক্ষ ব্যবহারের সামনে কেউই দাঁড়াতে পারিনি। আমরা সবাই ভালো মতোই জানতাম যে মিতা বৌদির খুড়তুতো বোন মিতা বৌদির চেয়ে কোনো অংশেই কম নয়। তাও কি করে জানি না, আমার মেজদা সব জেনে শুনেও ফাঁদে পা দিতে রাজি হয়ে গিয়েছিল। হয়তো আধুনিকা বাণী বৌদির ঘষা মাজা রূপের জেল্লায় চোখ ধাতিয়ে গিয়েছিল মেজদার, তাই সব কিছু জেনে শুনেও রাজি হয়ে গিয়েছিল মিতা বৌদির প্রস্তাবে। এদিকে বরদা আর মিতা বৌদি মিলে বেশ ঘটাপটা করে মেজদার বিয়েটা দিয়েছিল। বাবা সেই সময় খুব কষ্ট পেয়েছিল, কিন্তু কিছুই করার ছিল না তার, তাই মুখ বুজেই পড়েছিল একটা ঘরে। আমি আর শেষদা সেই সময় যতটা পেরেছিলাম বাবার পাশে থাকার চেষ্টা করেছিলাম। যা হোক, বিয়েটা হয়ে যাওয়ার প্রায় দিন 15 পরে বাণী বৌদিকে দেশে রেখে মেজদা পাড়ি দিয়েছিল বিদেশে উচ্চশিক্ষার জন্য। এদিকে মেজদার বিদেশে যাওয়ার 1 বছরের মাথায় বাবা মারা গিয়েছিল। বাবার মৃত্যুর সংবাদ পেয়েও সেই সময় দেশে ফিরতে পারেনি মেজদা। বাবা শেষ জীবনটা মিতা বৌদির জন্য বেশ কষ্টে কাটিয়েছিলেন। বাবা মারা যাওয়ার পর এটা যেন আমাকে আর শেষদাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু বরদার মুখ চেয়ে আর অশান্তি এড়াতে আমি আর শেষদা চুপচাপই রয়ে গিয়েছিলাম। কিন্তু সেই সময় আমাদের অবাক করে দিয়েছিল মিতা বৌদির দুর্ব্যবহার। ব্যাপারটা আমাদের কাছে যথেষ্ট বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছিল। আমি আর শেষদা অনেক ভেবেও কিছুতেই সেই সময় বুঝতে পারছিলাম না মিতা বৌদির এইরকম ব্যবহারের কারণ। কিন্তু এইসবের পরেও বরদার কানে ব্যাপারটাকে তুলতে আমরা দুজনেই বেশ কুণ্ঠাবোধ করছিলাম, তাই চুপচাপ মুখ বুজেই সহ্য করছিলাম সব কিছু। কিন্তু একদিন যখন বরদাই আমাদের ডেকে বলেছিল যে আমাদের দুজনের দুর্ব্যবহারে নাকি অতিষ্ঠ হয়ে উঠে মিতা বৌদি বাপের বাড়ি চলে যেতে চাইছে, তখন সহ্যের সব সীমা ভেঙে গিয়েছিল আমাদের দুজনের। চেপে থাকা দুঃখ হু হু করে বেরিয়ে এসেছিল। কিন্তু তখন জানতাম না যে মিতা বৌদি এই সুযোগের অপেক্ষাতেই ছিল। ওর বিরুদ্ধে আনা আমাদের অভিযোগ শুনে চোখের জলে বুক ভাসিয়েছিল সেদিন মিতা বৌদি। তারপর অভিমান করে নিজেকে ঘরবন্দি করে ফেলেছিল। এদিকে বরদা মিতা বৌদির এইরকম অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছিল। আমি আর শেষদাও পড়েছিলাম বেশ অস্বস্তিতে। পরিস্থিতি যে এভাবে ঘুরে যেতে পারে সেটা আমরা সেদিন কল্পনাও করতে পারিনি। শেষে অনেক চেষ্টায় মিতা বৌদির মান ভাঙাতে সক্ষম হয়েছিল বরদা। কিন্তু মিতা বৌদি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল বরদাকে সেদিন যে তার পক্ষে আর আমাদের সাথে এক বাড়িতে থাকা সম্ভব নয়, তাই যথাশীঘ্র যেন অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলে বরদা। মিতা বৌদির এই জেদ শুনে আমি আর শেষদা সেদিন স্পষ্ট বুঝতে পেরেছিলাম যে কেন আমাদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করেছিল মিতা বৌদি। আসলে যৌথ পরিবারে থাকার অনেক সমস্যা। অবশ্য সবার ক্ষেত্রে ব্যাপারটা একরকম নয়। অনেক মানুষই যৌথ পরিবার ভালোবাসে। একসাথে থাকা, একে অপরের মন বুঝে চলা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, এইসবকে তারা মনে প্রাণে ভালোবাসে। কিন্তু মিতা বৌদি ঠিক সেই রকম মানুষদের মধ্যে পড়ে না। তাই সে তার স্বামীকে নিয়ে আলাদা থাকাটাকেই গুরুত্ব দিয়েছিল। সেই সময় খুব অবাক লেগেছিল আমাদের এটা ভেবে যে মিতা বৌদি নিজেও তো 51বর্তী পরিবারেই মানুষ হয়েছে, তাহলে তার এই রকম মনোবৃত্তি কেন? যা হোক, আমি আর শেষদা ভালো মতোই বুঝতে পেরেছিলাম সেই সময় যে আমাদের দুজনকে ঘাট থেকে নামানোর কৌশল ছিল ওটা মিতা বৌদির। তাই মিতা বৌদির ওই জেদের কারণে বরদা পড়েছিল মহা ফাঁপড়ে। শেষদা তখন বিশ্ববিদ্যালয়ের শেষের ধাপে পৌঁছলেও আমি তখন সবেমাত্র ওকালতি পড়তে শুরু করেছি। তাই আমাদের দুজনকে ছেড়ে যাওয়াটা যেমন বরদার পক্ষে অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছিল, তেমনি মিতা বৌদির মুখভার সহ্য করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল তার পক্ষে। দোটানার মধ্যে পড়ে দিশেহারা হয়ে পড়েছিল বরদা। এদিকে বরদার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে এগোতে থাকছিল। এরকম একটা সময় হঠাৎই জানতে পেরেছিলাম আমরা যে মিতা বৌদি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। খবরটা জানার পরই সব দ্বিধা মন থেকে ঝেড়ে ফেলে দিয়েছিল বরদা।
এতটুকুও সময় নষ্ট না করে রাতারাতি ঠিক করে ফেলেছিল যে মিতা বৌদিকে নিয়ে আলাদা হয়ে যাবে। স্বামী হওয়ার সাথে সাথে বরদা একজন ভালো ডাক্তার, তাই তার বুঝতে অসুবিধা হয়নি সেদিন যে মিতা বৌদির এই অবস্থায় মানসিক অশান্তিতে থাকাটা ঠিক নয়। এদিকে ব্যাপারটা মনস্থ করার পরই বরদা আমাদের বাড়ির ঠিক উল্টো দিকের 6 কাঠা জমি, যেটা আমার বাবা অনেক আগেই কিনে রেখেছিল, সেটাকে আমাদের সব ভাইদের সহমতিতে নিজের নামে করবে বলে ঠিক করে নিয়েছিল। আমরা কেউই আপত্তি করিনি। অবশ্য এর বিনিময়ে ঘোষাল বাড়ির অংশকে ছেড়ে দেবে বলে ঠিক করেছিল বরদা। সেই সময় ঠিক হয়েছিল যে মেজদা দেশে ফিরলেই কাগজপত্রে সইটই হয়ে যাবে। এদিকে ব্যাপারটা মৌখিকভাবে ঠিক হয়ে যেতেই বরদা তড়িঘড়ি ওই জমিতে বাড়ি তুলে ফেলেছিল। তারপর ভালো একটা দিন দেখে মিতা বৌদিকে নিয়ে চলে গিয়েছিল ওই বাড়িতে। যে ঘোষাল বাড়ি একদিন মানুষজনের কলরবে মুখরিত হয়ে থাকত, সেই ঘোষাল বাড়িতে নেমে এসেছিল নিস্তব্ধতা। এত বড় বাড়িটায় থেকে গিয়েছিলাম শুধু আমি আর শেষদা। আমার বাবার রেখে যাওয়া টাকা আমাদের আর্থিকভাবে অসহায় হতে দেয়নি ঠিকই, কিন্তু আমি আর শেষদা দুজনেই বুঝতে পেরেছিলাম যে ওই টাকায় আমাদের চলবে না বেশি দিন। তাই পড়াশুনো শেষ হতেই শেষদা মরিয়া হয়ে উঠেছিল একটা চাকরির জন্য। কিন্তু কটা দিন কাটতে না কাটতেই বুঝতে পেরেছিল শেষদা যে ব্যাপারটা এতটা সহজ নয়। এদিকে নতুন বাড়িতে যাওয়ার পরপরই মিতা বৌদির মেয়ে হয়েছিল। মেয়ে জন্মানোর পরেই যেন উৎসব লেগে গিয়েছিল ওই বাড়িতে। মিতা বৌদি আর বরদা আদর করে মেয়ের নাম রেখেছিল স্রাচী। মিতা বৌদির বাপের বাড়ির মানুষজনের সব সময়ই আসা যাওয়া ছিল ওই বাড়িতে। শেষদা আর আমি যে বরদার বাড়িতে যেতাম না তা নয়, তবে গেলে বিশেষ পাত্তা পেতাম না, তাই না যাওয়ার চেষ্টাই করতাম আমরা। আসলে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল আমাদের মনের মধ্যে, আর সেই দূরত্ব যত দিন এগিয়েছিল ততই বাড়তে থেকেছিল একটু একটু করে। যদিও মিতা বৌদি ঠিক এই রকমটাই চেয়েছিল, কিন্তু বরদার হয়তো মাঝে মাঝেই আমার আর শেষদার কথা মনে হতো। সেটা বরদার ব্যবহারে কখনো কখনো বুঝতে পারতাম আমরা। যা হোক, এই রকমভাবে চলতে চলতে হঠাৎই আমাদের সুদিন এসেছিল। আমার শেষদা মানে দেবেশ ঘোষাল যে কলেজে পড়েছিল, সেই কলেজ থেকেই ডাক এসেছিল তার। যদিও শেষদা চিরকালই পড়াশোনায় ভালো ছিল, তবুও চাকরির চেষ্টা করতে করতে যেন হাঁপিয়ে পড়েছিল। এই রকম একটা অবস্থায় তার নিজের কলেজ থেকে ডাক পেয়ে যেন রীতিমতো অবাক হয়ে গিয়েছিল শেষদা। সেদিন আমি আর শেষদা স্বস্তি পেয়েছিলাম, এটা ভেবে যে আর্থিক দিক নিয়ে দুশ্চিন্তা করার আর দরকার পড়বে না আমাদের। এদিকে বরদার কাছে খবরটা পৌঁছতে বরদাও যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। সেদিন কিন্তু আফসোসে আঙুল কামড়েছিল মিতা বৌদি। আসলে মিতা বৌদি কখনো ভাবতে পারেনি যে শেষদার ভাগ্যে এই রকম একটা চাকরি জুটে যেতে পারে। যদি ভাবতে পারত তাহলে হয়তো ওই রকম ব্যবহার সে কখনোই করতো না শেষদার সাথে। তবে শেষদার চাকরিটা হয়ে যাওয়ার পরেই মিতা বৌদির মধ্যে আমূল পরিবর্তন এসেছিল। ঘটা করে শেষদা আর আমাকে ডেকে খাইয়েছিল শেষদার চাকরি হয়ে যাওয়ার আনন্দে, এবং তারপর থেকে হামেশাই রাতের খাবারের জন্য ডাক পড়তে শুরু করেছিল শেষদার আর আমার বরদার বাড়িতে। ব্যাপারটা শেষদার আর আমার কাছে বেশ রহস্যজনক বলে মনে হয়েছিল, তাই চোখ কান খোলা রেখেছিলাম আমরা। কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি আমাদের। প্রায় মাসখানেক পরেই বেরিয়ে এসেছিল মিতা বৌদির মনের কথাটা। শুনেই প্রমোদ গুনেছিল শেষদা। সেদিন বুঝতে পেরেছিল শেষদা যে আমাদের মেজদার মতন তাকেও পাঁকে টেনে নামানোর পুরো পরিকল্পনা করে ফেলেছিল মিতা বৌদি। কিন্তু বরদার মুখের দিকে চেয়ে সেদিন কিছু বলতে পারেনি শেষদা। শুধু বুঝেছিল যে তাকে কোনোভাবে জাল কেটে বেরিয়ে আসতেই হবে, কারণ মিতা বৌদির পিস্তুত বোন সবিতা, যাকে শেষদার সাথে জুড়ে দিতে চেয়েছিল মিতা বৌদি, তাকে চিনতে বাকি ছিল না আমার আর শেষদার। সেই মিতা বৌদির যে কুটিলতায় অনেকটা বেশি বই কম ছিল না। বুঝতে পেরেছিল শেষদা যে মিতা বৌদির পিস্তুত বোন সবিতাকে বিয়ে করা মানে নিজের জীবনটাকে নরক করে তোলা। কিন্তু এই রকম একটা পরিস্থিতি থেকে কি করে মুক্তি পাবে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছিল না শেষদা। ঠিক এই রকম একটা সময় আমাদের কাছে সাহায্যের আশায় এসেছিল শম্ভুনাথ কাকা। শম্ভুনাথ কাকা ছিল আমার বাবার কম্পাউন্ডার। বাবা মারা যাওয়ার পরে বরদা আর তাকে কাজে রাখেনি, কারণ বরদার মনে হয়েছিল যে কম বয়সী ছেলেকে কম্পাউন্ডার হিসেবে রাখতে পারলে সে অনেক দক্ষভাবে সব কিছুকে সামলে নিতে পারবে। বরদার এইরকম ব্যবহারে শম্ভুনাথ কাকা বেশ দুঃখ পেয়েছিল, কিন্তু এই ব্যাপারে বরদাকে কখনোই কিছু বলেনি সে। এদিকে চাকরি চলে যেতে শম্ভুনাথ কাকা খানিকটা ফাঁপড়ে পড়ে গিয়েছিল। তার উপর যখন মেয়ের বিয়ে ঠিক হয়েছিল তখন বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল সে, কিন্তু তাও অভিমানে বরদার কাছে গিয়ে হাত পাতেনি। এসেছিল আমার আর শেষদার কাছে, যদি কিছু সাহায্য পাওয়া যায় এই আশায়।
সেজদা সেই সময় সবে সবে চাকরিতে ঢুকেছিল, তাই হাতে খুব যে টাকা ছিল আমাদের তা নয়, তবে যা ছিল তার থেকেই বেশ খানিকটা সেজদা তুলে দিল শম্ভুনাথ কাকার হাতে। সেদিন খুব খুশি হয়েছিল মানুষটা, তাই ফিরে যাওয়ার আগে সেজদা আর আমার হাত ধরে বলে গিয়েছিল, বিয়েতে যেন আমরা যাই একবার। এখানে শম্ভুনাথ কাকার সম্বন্ধে কয়েকটা কথা বলে নিই আপনাকে। সেটা হলো, এই শম্ভুনাথ কাকার দুই মেয়ে, টিয়াদি আর ময়নাদি। টিয়াদি আমার আর সেজদার চেয়ে বয়সে বড়, কিন্তু ময়নাদি বয়সে আমার চেয়ে বড় হলেও সেজদার চেয়ে ছোট। তা এই টিয়াদির বিয়েতে শম্ভুনাথ কাকা আমাদের যেতে বলেছিল। শম্ভুনাথ কাকাকে দেওয়া সেই কথা রাখতেই আমি আর সেজদা গিয়েছিলাম টিয়াদির বিয়েতে। আর বিয়েতে গিয়ে অনেক দিন পরে আমাদের আবার দেখা হয়েছিল ময়নাদির সাথে। যখন ছোট ছিল ময়নাদি তখন মাঝে মাঝেই আসতো সে আমাদের বাড়িতে। আসলে যখনই আমাদের বাড়িতে কোনো পুজো টুজো হতো বা কোনো অনুষ্ঠান হতো, তখনই শম্ভুনাথ কাকার সাথে আসতো ময়নাদি। অবশ্য খানিকটা বড় হয়ে যেতে আশা ছেড়ে দিয়েছিল সে। এরপর তো আমাদের বাড়িতে একের পর এক বিপদ আসতেই থেকেছিল। তারপরে এক সময় শম্ভুনাথ কাকাকেই আর কাজে রাখেনি বড়দা। যা হোক, টিয়াদির বিয়েতে গিয়ে অনেক দিন পর ময়নাদিকে পেয়ে বেশ ভালো লেগেছিল আমাদের। সেদিন ময়নাদিও বেশ কিছুটা সময় কাটিয়েছিল আমাদের সাথে, কথায় কথায় উঠে এসেছিল ছোটোবেলার সুন্দর সব স্মৃতিগুলো। কয়েকদিন পর একটা সুন্দর সন্ধে কাটিয়ে মনটা বেশ ফুরফুরে হয়ে উঠেছিল আমাদের। এদিকে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসার দিন দুই পরে আচমকাই সেজদার স্থির করে ফেলেছিল যে ময়নাদিকেই বিয়ে করবে সে। সেজদাকে আচমকা এরকম একটা সিদ্ধান্ত নিতে দিকে ভীষণ অবাক লেগেছিল আমার, কিন্তু অবাক লাগলেও খুব খুশি হয়েছিলাম আমি। সেজদার এইরকম চটপট সিদ্ধান্তটা নেওয়ার পিছনে যে তার উদ্দেশ্য ছিল মিতা বৌদির পরিকল্পনাকে নস্যাৎ করে দেওয়া, সেটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম। কিন্তু সাথে এটাও বুঝতে পেরেছিলাম যে মিতা বৌদি কোনো মতেই সেজদাকে এই বিয়ে করতে দেবে না।